হ্যালো এভরিওয়ান, এসবি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলের ইংলিশ ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব, প্রিপোজিশনের সেকেন্ড ক্লাস। তার কারণ আমি অনেকদিন আগে একটা পার্ট 1 এর ক্লাস দিয়েছিলাম, তারপরে একটু অসুবিধার কারণে আমি আর কিন্তু ইংলিশ ক্লাসটা নিতে পারিনি, পলিটির ক্লাস দিচ্ছিলামই। আজকে থেকে আমি আবার ইংলিশের ক্লাস শুরু করেছি। এখন থেকে কন্টিনিউ হবে। প্রত্যেকটা টপিক মানে প্রত্যেক যে প্রিপোজিশনের প্রত্যেকটা জায়গা যে প্রিপোজিশনগুলো আমি করাবো আজকের ক্লাসে মানে যতগুলো সম্ভব হবে সেগুলো কিন্তু একদম তোমাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে, এ বিষয়ে বলতে পারি। কোনো কনফিউশন তোমাদের আর থাকবে না। যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবে। সেটা নিয়ে আমি আবার পরবর্তী ক্লাসে আলোচনা করব। আচ্ছা, চলো দেখা যাক আজকে যে কি বিষয় রয়েছে আরকি। ১ম এ রয়েছে দেখো অ্যাভোভ আর ওভার, এই দুটি প্রিপোজিশন আমি পেয়ার করে রেখেছি, মানে জোড়া করেই রেখেছি, যাতে করে যে দুটো নিয়ে আরকি কনফিউজিং এ হয় আমাদের, মানে কনফিউশন তৈরি হয়, ক্রিয়েট হয় যেখানে আরকি আমাদের এক্সাম হলে বলো বা যখন আমরা প্র্যাকটিস সেট করি তখন আরকি। যে অ্যাভোভ কোথায় হবে আর ওভার কোথায় হবে। দুটোই কিন্তু কি হায়ার পজিশন বোঝায়। দুটোই কিন্তু কি হায়ার পজিশন বোঝাতে ব্যবহৃত হয়। এবং হ্যাঁ, দুটোই যদি হায়ার পজিশন বোঝাতে ব্যবহৃত হবে তাহলে তো আমরা যেটা খুশি সেটাই দিতে পারি। কিন্তু না, তোমাকে জানতে হবে। এই যে অ্যাভোভ, অ্যাভোভ ব্যবহৃত হচ্ছে কোথায়? স্ট্যাটিক, স্ট্যাটিক পজিশনে। বুঝা গেল? আর ওভার কোথায়? এটা হচ্ছে মুভমেন্ট। এই দুটো বেসিক্যালি মনে রাখো। একটা কি? একটা যে ওভার ব্যবহৃত হচ্ছে কি এরকম মুভমেন্ট বা অ্যাক্রস মুভমেন্ট, বুঝে গেছে? এরকম যে বিস্তৃত গতি যখন বোঝাবে তখন কিন্তু তোমরা ওভার করবে। আর স্ট্যাটিক পজিশন বা স্থিতিশীল পজিশন যদি থাকে তখন কিন্তু কি করবে তোমরা? তখন কিন্তু অ্যাভয়েড করে দেবে। এটুকু আর কি বেসিক্যালি বলছি। এবার আস্তে, আস্তে প্র্যাকটিস করব এবং যেখানে আমাদের যে জায়গাগুলোকে আর কি এভয়েড করতে হবে সেই জায়গাগুলো কিন্তু আমরা দেখব। চলো। আচ্ছা দেখো, এবারটা আমরা উদাহরণ দেখব। প্রত্যেকটা উদাহরণ দিয়ে নিয়ে আর কি আমাদের যেটা আর কি টপিক পড়েছি, যেটা আর কি আমাদের যে কনসেপ্ট সেটার সঙ্গে আমাদের এক্সাম্পল গুলো মিলছে কিনা। প্রথমটা কি আছে? বলছে দ্য ক্যাট জাম্প ড্যাশ দ্য প্লেস। তাহলে কি বলেছি যে এরকম একটা মুভমেন্ট বোঝালে কি হবে? মুভমেন্ট বোঝালে কিন্তু হয়ে যাবে ওভার। তারপরে কি বলছে? দ্য সান ইজ নাও ড্যাশ আওয়ার হেড। কি হবে? দ্য সান ইজ অ্যাবভ আওয়ার হেড। কেন অ্যাবভ হচ্ছে? কারণ কি এটা একটা স্ট্যাটিক। সূর্য নিশ্চয়ই ঘুরে ঘুরে কিরণ দিয়ে বেড়াচ্ছে না। সূর্য কি একটা জায়গাতেই রয়েছে, স্ট্যাটিক পজিশন। সেজন্য কিন্তু এবং অনেক উপরে, সেইজন্য অ্যাবভ বসালাম। আরো একটা ডিফারেন্স তোমরা ওভার এবং অ্যাবভ এর মধ্যে মনে রাখবে। ওভার কিন্তু কি কম দূরত্বের, মানে কম ডিসটেন্স এর উপরে থাকবে, মানে কম ডিসটেন্স বোঝালে কিন্তু ওভার হবে জেনারেলি। আর হায়ার পজিশন অতিরিক্ত উপরে আর কি বোঝালে কিন্তু জেনারেলি অ্যাবভ হয়। চলে আসছে, বলছে তারপরেরটা দেয়ার ইজ আ ফ্যান এক্স্যাক্টলি ড্যাশ আওয়ার হেড। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু যে ফ্যান, আমাদের মাথার উপরে একটা ফ্যান আছে, সেটা এখানে এক্স্যাক্টলি কথাটা বলে দিয়েছে, মানে কি একদম সোজাসুজি মাথার উপরে আছে, একদম সোজাসুজি মাথার উপরে। তখন কিন্তু আমাদের এই যে একটা ভার্টিক্যাল পজিশন বোঝাচ্ছে, একটা উল্লম্ব পজিশন বোঝাচ্ছে, তাহলে কি তখন কিন্তু আমাদের ওভার হয়ে যাবে। ঠিক আছে? এখানে কিন্তু মুভমেন্টের কোনো ব্যাপার কাজ করবে না। এখানে কিন্তু এই যে ভার্টিক্যালি যে আর কি একদম কি হচ্ছে, যে মাথার উপরে বোঝাচ্ছে, সেই জন্য কিন্তু এখানে ওভার হচ্ছে। পরেরটা এখানে কিন্তু অ্যাবভ, মানে আর কি আপাত দৃষ্টিতে তোমাদের অ্যাবভ হওয়ার কথা মনে হবে, কিন্তু না, এই জায়গাগুলো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। দ্য প্লেন ডিসঅ্যাপিয়ার ড্যাশ দ্য ক্লাউডস মেক, মানে প্লেনটা কি হচ্ছে? ডিসঅ্যাপিয়ার, মানে উধাও হয়ে গেল কোথায়? ড্যাশ দ্য ক্লাউড। নিশ্চয়ই মেঘের মধ্যে ঢুকে যায়নি, মেঘের উপর দিয়ে উঠছে, তাহলে কি হবে? অ্যাবভ দ্য ক্লাউড হবে। অ্যাবভ দ্য ক্লাউড। বলছে দেয়ার ওয়াজ আ স্মল ব্রিজ ড্যাশ দ্য স্ট্রিম। বলছে সেখানে একটা ব্রিজ রয়েছে, স্মল ব্রিজ, একটা ছোট্ট ব্রিজ রয়েছে, ড্যাশ দ্য স্ট্রিম, মানে নদীর ওপরে একটা ব্রিজ রয়েছে। তাহলে নদীর ওপরে যদি একটা ব্রিজ থাকে তাহলে কি, যে ব্রিজটা কি একটা আড়াআড়ি ভাবে রয়েছে। ঠিক আছে? এটা একটা মুভমেন্ট বোঝাচ্ছে, তাই তো? এটা মুভমেন্ট যদিও নয় আর কি, এই যে আড়াআড়ি ভাবে ঝুলছে, একটা বিস্তৃত ব্যাপার রয়েছে আর কি, বিস্তৃত রয়েছে। সেটা কি? সেই জন্য কিন্তু এখানে হবে ওভার হবে। বুঝে গেছি? এমন তো নয় যে অনেক উপরে ব্রিজ, উপরে নদীর উপরে ভেসে বেড়াচ্ছে, তার মানে আর কি হাওয়ায় ভাসছে, তা তো নয়। এই যে একটা বিস্তৃত ব্যাপার হচ্ছে, সেই জন্য কিন্তু এখানে ওভার দিলাম আমি। নেক্সট দেখো। আচ্ছা, পরেরটা কি বলছে? পরের আরো একটা পেয়ার আমরা পেলাম, সেটা হচ্ছে সিন্স এবং ফর। সিন্স আর ফর খুব সহজে মনে রাখবে। এই দুটো ডিফারেন্স আমি একটা কথাই বলছি, তোমাদের কিন্তু সহজেই মনে থাকবে। সিন্স হচ্ছে পাস্ট পয়েন্ট অফ টাইম। পাস্ট পয়েন্ট অফ টাইম সহজে মনে রাখো কি? পাস্ট পয়েন্ট অফ টাইম, মানে অতীতের থেকে আর কি নির্দিষ্ট, জেনারেলি সিন্স ব্যবহৃত হচ্ছে কি অতীতে কোনো একটা নির্দিষ্ট সময়ে কাজ শুরু হয়েছে এবং সেটা এখনো চলছে, অর্থাৎ পাস্ট পয়েন্ট অফ টাইম বোঝালে কিন্তু আমরা বসাবো সিন্স। আর ফর কি? ফর জেনারেলি পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম, মানে কি? পিরিয়ড অফ টাইম মানে হচ্ছে কি সময়ের ব্যাপ্তি। সময়ের ব্যাপ্তি বোঝালে কিন্তু হয়ে যাবে ফর, অর্থাৎ 50 বছর ধরে, 10 বছর ধরে, 20 বছর ধরে, 3 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে, 5 ঘন্টা ধরে, এরকম হলে কিন্তু কি বসবে? আমাদের ফর বসবে। আর যদি একটা সময় থেকে আর কি বোঝায়, হয়তো সকাল থেকে, দুপুর থেকে, রাত থেকে, এরকম বোঝালে কিন্তু কি হয়ে যাবে? সিন্স। দেখি আমরা উদাহরণে কি বলছে। উই হ্যাভ বিন লিভিং হিয়ার, আমরা এখানে বাস করছি। উই হ্যাভ বিন লিভিং হিয়ার ড্যাশ 2020, মানে 2020 সাল থেকে। কি হবে? সিন্স হবে। দেখো SINCE। কেন সিন্স হলো?
এই যে এখানে কি পাস্ট পয়েন্ট অফ টাইম, মানে 2020 সাল থেকে আমরা বাস করছি এখানে। চলে আসছি তারপরে, হি হ্যাজ বিন লিভিং হেয়ার ড্যাশ 10 ইয়ার্স। দেখো কি বলছে, সে এখানে বাস করছে 10 বছর ধরে। তাহলে 10 বছর ধরে মানে কি, এটা একটা সময়ের ব্যাপ্তি, কোনো নির্দিষ্ট সময় না। আর আমরা এরকম বলি 10 বছর থেকে এখানে বাস করছি, তা তো নয়, 10 বছর ধরে এখানে বাস করছি। তাহলে কি হয়ে যাবে এখানটায়, 10 বছর ধরে, তার মানে কি সময়ের ব্যাপ্তি, তার মানে হবে কি ফর। তারপরে চলে আসছে, কি বলছে, ইট ইজ রেইনিং ড্যাশ মর্নিং। তাহলে কি, এই যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখন কোন সময় সেটা বলেনি, তার মানে তো এটা একটা পাস্টের সময়, সকাল তাহলে পাস হয়ে গেছে আর কি। তার মানে কি, আমি বললাম যে কি পাস্ট পিরিয়ড অফ পাস্ট পয়েন্ট অফ টাইম হলে কি হয়ে যাবে, পাস্ট পয়েন্ট অফ টাইম হলেই হয়ে যাবে কিন্তু সিন্স। ঠিক আছে, জেনারেলি মনে রাখবে যে মর্নিং, নাইট এরকম যদি আর কি বোঝায়, মানে সকাল থেকে, রাত থেকে, দুপুর থেকে, বিকাল থেকে, সন্ধ্যা থেকে, এরকম বোঝালেই কিন্তু তোমাদের হয়ে যাবে সিন্স। একদম স্ট্রোক টান বুঝে সিন্স কিন্তু তোমরা বসিয়ে দিতে পারবে। তারপরেরটাই দেখছি, আচ্ছা, সিন্স, ফ্রম এবং ফর, এই তিনটাকে একত্রে রেখেছি যাতে করে যে ফ্রমটা কোথা থেকে হয়। তাহলে আমি একটুখানি আগেই বললাম, সিন্স হচ্ছে কি পাস্ট পয়েন্ট অফ টাইম, ফর হচ্ছে কি পিরিয়ড অফ টাইম। কিন্তু ফ্রম মানে কি, এই ফ্রম মানেও কিন্তু থেকে পয়েন্ট অফ টাইমই বোঝায়। কিন্তু এই পয়েন্ট অফ টাইমের কি যদি এক্সাক্ট ব্যাপার বলে যায়, যেমন মর্নিং মানে সকাল থেকে বলছে, আর এখানে যদি বলে 10টা থেকে, তখনই তো একটা ডিফারেন্স হচ্ছে আর কি। ঠিক আছে, 10টা থেকে 12টা, এই যে ব্যাপার, সোমবার থেকে বুধবার, এই যে পয়েন্ট, এই যে পয়েন্ট অফ টাইম এরকম যখন থাকবে তখন কিন্তু আমাদের ফ্রম বসবে, আর বাদ বাকি ক্ষেত্রগুলিতে সিন্স বসবে। চলে আসি দেখি কি বলছে প্রথম উদাহরণটা। বলছে হি লিভড ইন দিল্লি, সে দিল্লিতে বাস করে। কোথা থেকে, 2020 থেকে 2025 মধ্যে, মানে 2020 থেকে 2025 এই সময়টুকুই কিন্তু সে আর কি বাস করেছে। তাহলে কোথা থেকে না, 2020 থেকে, কি হয়ে যাবে ফ্রম, 2020 টু 2025। ঠিক আছে, মানে 2020 সাল থেকে, সিন্স না কিন্তু। এখানে কিন্তু দুটোরই আর কি টাইম নির্দিষ্ট করে দিয়েছে আর কি, 2020 থেকে 2025 অব্দি বাস করতে। তারপরে কি বলছে, দ্য স্কুল ওপেন ড্যাশ 9 AM টু 5 PM। স্কুলটি খোলে, মানে বা খোলা থাকে কত থেকে, 9টা থেকে 5টা পর্যন্ত। তাহলে কি, এটাও তো, এটাও যা এটাও তাই, সেই জন্য কি হয়ে যাচ্ছে এখানে FROM। এটাও যা এটাও তাই, মানে আমি বললাম একদম সেম ক্যাটাগরি, দুটোই এক বলতে বিষয় না, তোমাদের বুঝতে হবে যে কোন জায়গাটায় কি বলছে। এখানেও বলছে কি 9টা থেকে 5টা অবধি খোলা থাকে, এই জন্য ফর্ম হলো। এখানে বলছে 2020 সাল থেকে 2025 সাল অবধি বাস করেছিল বা বাস করতো, তাহলে কি হয়ে যাবে, এখানেও কিন্তু ফর্ম। তারপরে বলছে উই হ্যাভ নোন ইচ আদার, আমরা একে অন্যকে জানি ড্যাশ চাইল্ডহুড, কি শৈশব কাল থেকে। সিন্স চাইল্ডহুড হবে নাকি আর কি ফ্রম চাইল্ডহুড হবে, বলো তোমরা সঠিক উত্তর। এইগুলোই কিন্তু আর কি তোমাদের প্রত্যেকটা জায়গায় যে ভুল হতে পারে, এই জায়গায় কিন্তু হবে আমাদের সিন্স হবে। আমি একটুখানি আগেই বললাম যে কি মর্নিং থেকে, কিন্তু সকাল 10টা থেকে বললে ফ্রম, কিন্তু আর কি যে মর্নিং থেকে বললে কিন্তু কি হয়ে যাচ্ছে সিন্স। এখানে যেমন চাইল্ডহুড থেকে বলেছে আর কি হবে, সিন্স হবে। she has been waiting at the office dash Monday। বলছে she has been waiting at the office dash Monday, কি হবে since Monday। আমি বললাম যে কোনো সপ্তাহের নাম, মানে বার, যেই বারগুলো বোঝাবে বার থেকে আর কি, বারগুলো বোঝাবে না বার থেকে, সোমবার থেকে, মঙ্গলবার থেকে, এগুলো যখনই বোঝাবে তখন কিন্তু জেনারেলি তোমরা করবে সিন্স। তারপরে দেখো কি বলছে, বলছে হি বট দিস বুক ড্যাশ ₹100। বলছে এই বইটা কিনেছে কত টাকা দিয়ে, বলছে 100 টাকা দিয়ে। তাহলে কি হবে, এরকম যখন থাকবে তোমরা কিন্তু তখন করবে ফর। তাহলে তোমার মনে হবে দাদা একটুখানি আগেই তো বললে যে আর কি, যে সময়ের ব্যাপ্তি বোঝালে ফর বোঝাচ্ছে, তা নয়, এখানে মূল্য বোঝাতে আর কি। ঠিক আছে, কত মূল্য দিয়ে কেনা হয়েছে, কত না, মানে এই যে বইটার জন্য তাকে কত টাকা দিতে হয়েছে, বইটার জন্য তাকে 100 টাকা দিতে হয়েছে, বোঝা গেল। তারপরে নিতু স্টাডিড ইংলিশ ড্যাশ 5 আওয়ার্স, কি হবে, এই যে 5 ঘন্টা ধরে, সময়ের ব্যাপ্তি কি হচ্ছে, সেই জন্য কিন্তু এখানে হবে ফর। প্রত্যেকটা উদাহরণ খুব ভালো করে বুঝে নেবে। যদি কোনো জায়গায় অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে, আমি সেই বিষয়টা তোমাদের নিয়ে, আর সেই বিষয়টা নিয়ে আমি পরের ক্লাসে আবার আলোচনা করব। চলে আসছি, আচ্ছা পরের প্রিপোজিশনটা দেখে নেবো, কি বলছে, ইনটু অ্যান্ড আউট অফ। এই দুটো প্রিপোজিশন একদম আমি প্রত্যেকটা প্রিপোজিশন পেয়ার করে রেখেছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়, একটা পড়েই যাতে দুটো পড়া হয়ে যায়, এই কারণে। চলো দেখে নেবো, ইনটু কোথায় বসে, আউট অফ কোথায় বসে। একদম সহজে মনে রাখবে, ইনটু মানে কি, ইনটু মানে হচ্ছে ভিতরের দিকে গতি বোঝালে কি বোঝাবে, ইনটু মানে এক কথায় ভিতর, বাইরের থেকে ভিতরের দিকে গতি বোঝালে কিন্তু বসে ইনটু। আর আউট অফ কি, যখন আর কি কোনো ভিতর থেকে কোনো জিনিস বাইরের দিকে নিয়ে আসা, বা নিয়ে আসা বোঝায়, বা বার করা বোঝায় ইত্যাদি হলে কিন্তু বোঝা যায় আউট অফ। ঠিক আছে, চলো দেখে নিই, প্র্যাকটিস করি। কি বলছে, আবারও আরেকবার মনে করিয়ে দিচ্ছি, ইনটু হচ্ছে ভিতরের দিকে গতি বোঝালে আর কি। ঠিক আছে, বাইরের থেকে ভিতরের দিকে গতি বোঝালে, তোমরা ফেজাল ভাব পড়ার সময় হয়তো তোমরা পড়েছো, ব্রেক ইনটু, জোরপূর্বক প্রবেশ করা বোঝালে কিন্তু ব্রেক ইনটু হয়। ঠিক আছে, মানে ফেজাল ভাব। চলে আসছি, মানে ভেঙে কোনো কিছু আর কি, ভেঙে প্রবেশ করা আর কি, দ্যাট ইজ ব্রেক ইনটু হয় ফেজাল ভাবের ক্ষেত্রে। চলে আসছি ইনটু আর আউট অফ। কি বলছে, দ্য লায়ন কেম ড্যাশ অফ হিজ ডেন। দেখো ড্যাশ কি, আউট
ও ইউটি কেম আউট অফ হিজ ডেন। দেখো এখানে এই যে আউট অফটাই কিন্তু প্রিপজিশন, এখানে যদি ওই অফটা এখানে পড়ে গেছে আর কি, ঠিক আছে। তারপরে কি বলছে, দ্য স্টুডেন্টস কেম ড্যাশ দ্য হল, দ্য স্টুডেন্ট কেম আউট অফ দ্য হল, কোথা থেকে বেরিয়েছে না হলের থেকে বেরিয়েছে, কেম আউট অফ দ্য হল। তাহলে কি বোঝাচ্ছে, এই যে এইগুলো কি, এই যে হলের থেকে, হল ঘর থেকে বাইরের দিকে গতি বোঝাচ্ছে। এই যে ডেন মানে কি, লায়ন লিভ ইন আ ডেন, তোমরা ছোটবেলায় পড়েছো, তাহলে ডেন মানে কি তার গুহা, এই যে বাইরের দিকের গতি বোঝাচ্ছে, তাহলে বাইরের দিকের গতি বোঝালে আমাদের কি হবে, আউট অফ। খুব সহজে মনে রাখবো। তারপরে কি বলছে, প্লিজ ব্রিং দ্য পেপারস ড্যাশ দ্য ড্রয়ার, মানে কি পেপার গুলো বার করো কোথা থেকে না ড্রয়ার থেকে বার করো, তাহলে কি ভিতর থেকে বাইরে বার করা, ভিতর থেকে বাইরে বার করা হলেই তো আউট হবে, আউট অফ হবে, কি করে দেবো আমরা, আউট অফ। তারপরে একটা দেখি, দ্য ক্যাট ইজ গোয়িং ড্যাশ দ্য কিচেন, মানে কি বেড়ালটি যাচ্ছে কোথায় যাচ্ছে না কিচেনে, তাহলে কি ওই যে বাইরের থেকে ভিতরের দিকে নিশ্চয়ই যাচ্ছে, অন্য কোনো রুম থেকে সে কিচেনের দিকে যাচ্ছে, তাহলে কি হবে, ইনটু। তারপরে দ্য ফ্রগ জাম্প ড্যাশ দ্য ওয়েল, ধরো এটা একটা কুয়ো, তাহলে ফ্রগ যদি জাম্প দেয় তার মানে কি বাইরের থেকে ভিতরের দিকে আর কি গতি বোঝাচ্ছে, তখন কি হয়ে যাবে, ইনটু দ্য ওয়েল, মানে কুয়োর ভিতরে। বোঝা যাচ্ছে তো? কোনো জায়গায় অসুবিধা হলে তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে। আর যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই আমাদের লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আমাদের সঙ্গে থাকবে। চলো নেক্সট দেখো, বিসাইড এবং বিসাইডস। বিসাইড মানে কি, বিসাইড মানে হচ্ছে পাশে, আর বিসাইডস মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত। বিসাইড মানে হচ্ছে পাশে, আর কি এটা হচ্ছে ছাড়া বা ব্যতীত, বুঝা গেল? দেখে নেবো বিসাইড মানে কি, যখন কোনো পাশে আর কি, আমার পাশে মানে পজিশন বোঝাতে আর কি, পাশের এই যে আমার পাশে হতে পারে, বা ঘরের পাশে হতে পারে, স্কুলের পাশে হতে পারে, বিল্ডিং এর পাশে হতে পারে, মার্কেটের পাশে হতে পারে, এরকম যখন বোঝাবে তখন কিন্তু বিসাইড হবে। আর বিসাইডস কখন হবে, বিসাইডস কিন্তু হবে ছাড়া বা ব্যতীত বললে। বললাম হয়তো এই পেনটি ছাড়া আমার কাছে আর কোনো পেন নেই, তার মানে কি এই পেনটি ছাড়া মানে এই পেনটি ব্যতীত আমার কাছে আর নেই, তখন কিন্তু হবে বিসাইডস হবে। চলো প্র্যাকটিস করি। ওই যে ড্যাশ বিইং আ গুড স্টুডেন্ট হি ইজ আ সিঙ্গার, ঠিক আছে। এই জায়গাটায় কি হবে, বিসাইড মানে পাশে, পাশাপাশি সে আর কি ভালো ছেলে হওয়া সত্ত্বেও সে একটা একজন কি ভালো গায়ক, সেরকম কিন্তু নয়। কি হবে, যে সঠিক উত্তর হবে কিন্তু বিসাইডস, মানে কি ছাড়া বা ব্যতীত। বিসাইডস বিইং আ গুড স্টুডেন্ট মানে কি একজন ভালো ছাত্র হওয়া সত্ত্বেও হি ইজ আ সিঙ্গার, সে একজন গায়কও। তাহলে এটা কি সঠিক উত্তর হবে, বিসাইডস, BESIDES, মানে ব্যতীত বা ছাড়া, মানে সে একটা ভালো ছাত্র হওয়া ছাড়াও সে একজন গায়ক। তারপর একটা, দ্য স্কুল ইজ সিচুয়েটেড ড্যাশ দ্য টেম্পল, তাহলে কি সিচুয়েটেড বিসাইডস হবে না বিসাইড হবে, সঠিক উত্তর যদি আমরা করি অ্যাবসলিউটলি হবে কিন্তু বিসাইডস। কি হবে, বিসাইডস, BESID, সরি বিসাইডস নয়, সঠিক উত্তর হবে বিসাইড। বিসাইড হবে মানে কি পাশে, পার্শ্ববর্তী বা পাশে অবস্থান বোঝাচ্ছে, সেই জন্য কিন্তু আমরা করব বিসাইড। তারপর একটা কি বলছে, দ্য ওল্ড ম্যান হ্যাজ নান ড্যাশ হিজ গ্র্যান্ডসন, বলছে ওই বৃদ্ধ লোকটার কেউ নেই, কি তার পুত্র ছাড়া, মানে তার আর কি সরি তার নাতি ছেলে ছাড়া তার কিন্তু আর কেউ নেই। তাহলে কি হচ্ছে, বিসাইড হবে, আমরা জানি ব্যতীত বা ছাড়া বোঝালে বিসাইডস হবে, তাহলে কি করবো আমরা, BESIDES, বিসাইডস হিজ গ্র্যান্ডসন, মানে ওই বৃদ্ধ লোকটি তার নাতি ছাড়া আর কেউ নেই। পরেরটা দেখি। আচ্ছা, বাই আর উইথ, খুব ভালো করে বুঝতে হবে বাই এবং উইথ কোথায় কোথায় ব্যবহৃত হয়, দুটোই কিন্তু দিয়ে বোঝাতে আর কি, দ্বারা বা দিয়া ইত্যাদি বোঝাতে কিন্তু বাই এবং উইথ ব্যবহৃত হয়। তাহলে কোথায় দিয়ে বোঝাবে, কোথায় আর কি বাই বসবে, কোথায় উইথ বসবে, এই দুটো দেখবো। কি বলছে, দ্য পট ওয়াজ মেড বাই দ্য পটার, ঠিক আছে, পট মানে কি পাত্র, মেড বাই দ্য পটার। আচ্ছা, তারপরে দেখবো কি, বাই এবং উইথ, বাই এবং উইথ, ভালো করে দেখো দুটোই কিন্তু দ্বারা বা দিয়ে, এই দুটো বোঝাতে কিন্তু বাই এবং উইথ বসে। তাহলে কোন জায়গায় বাই বসবে এবং কোন জায়গায় উইথ বসবে, এই দুটো আমাদের বুঝে নিতে হবে। আমিও সেই জন্য পাশে পাশে রেখেছি, যাতে করে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। কি হয়েছে দেখো, উদাহরণ দেখি। বাই বলতে, বাই জেনারেলি বসে কোথায়, মানুষের দ্বারা বা উইথ পার্সন মানে ব্যক্তির দ্বারা বোঝালে কিন্তু আমরা বাই বসি, মানে বেসিক্যালি বলছি কিন্তু ব্যক্তির দ্বারা বোঝাতে বাই বসে, এবং কোনো বস্তুর দ্বারা বা কোনো জড় বস্তুর দ্বারা বোঝাতে কিন্তু উইথ বসে। দেখে নি প্র্যাকটিসে কি কি রয়েছে। দ্য পট ওয়াজ মেড ড্যাশ দ্য পটার, মানে ওই যে পাত্রটা তৈরি করা হয়েছে কার দ্বারা, না পটার বা কুমোরের দ্বারা, তাহলে কি হবে উইথ না বাই, বাই। আমি বললাম কি যে ব্যক্তির দ্বারা বোঝালে বাই বসে। আবার কি বলছে, দ্য বার্ড ওয়াজ কিল্ড ড্যাশ দ্য হান্টার, কি মানে পাখিটিকে মারা হয়েছে কার দ্বারা, ওই হান্টারের দ্বারা, হান্টারকে শিকারে, তাহলে কি হচ্ছে বাই দ্য হান্টার, যেহেতু মানুষের দ্বারা সেই জন্য বাই বসলো। ড্যাশ ইজ গান, কি তার বন্দুক দিয়ে, তাহলে বন্দুক একটা কি একটা জড় বস্তু, তাহলে কি হবে উইথ হিজ গান। বোঝাতে পেরেছি বিষয়টা। বলছে দ্য বয় কেম টু দ্য স্কুল ড্যাশ ফুট,
তাহলে কি সে তার পা দিয়ে হেঁটে এসছে, উইথ বা বাই বসানোর দরকার, বিষয়টা এরকম আর কি। ঠিক আছে, একদম চলতি কথাই বললে আর কি। তাহলে কি হবে, বলছে দ্য বয় কেম টু স্কুল, কি হবে, অন ফুট হবে। ঠিক আছে, সে কিন্তু ওই পায়ের উপর নির্ভর করে কিন্তু সে এসছে, সেই জন্য আর কি আমি এখানে সব প্রিপোজিশনটা কিন্তু অন অন হবে, ফুটের আগে আর কি অন ফুট হবে। দ্য বয় কেম টু স্কুল ড্যাশ সাইকেল, দ্য বয় কেম টু স্কুল কি হবে, তাহলে কি ও পায়ে হেঁটে এসেছিল, অন হয়েছে, তাহলে এখানেও তো অন হওয়ার কথা, তা কিন্তু নয়, অন হবে না। যখন কোনো যানবাহনের দ্বারা এসেছে বোঝাবে তখন কিন্তু হবে বাই। এই সাইকেলের জায়গায় হতে পারতো কার, ঠিক আছে, হতে পারতো বাস, হতে পারতো ট্রেন, এগুলো বোঝালে সবই কিন্তু বাই হবে। কি বললাম বুঝলি, শুধু পায়ে হেঁটে আসা বোঝালে কিন্তু অন হবে। পরিষ্কার হয়েছে এটুকু। অ্যামং আর বিটুইন, অ্যামং এবং বিটুইন দুটো জিনিস, দুটো প্রিপোজিশন রয়েছে, খুব সুন্দর। কি বলছে, এই যে অ্যামং ব্যবহৃত হয় কখন, অ্যামং ব্যবহৃত যখন দুইয়ের অধিক বোঝাবে তখন অ্যামং বোঝাবে। আর বিটুইন কোথায় বসবে, যখন দুজনের মধ্যে, দুটি জায়গার নাম, দুটি ব্যক্তির নাম, দুটি বস্তুর নাম, দুটো পরিস্থিতির নাম, দুটো সময়ের এর মধ্যে কিন্তু কি বসবে, বিটুইন। আর যখন দুইয়ের অধিক কি হবে, দুইয়ের অধিক ব্যক্তির নাম, দুইয়ের অধিক বস্তুর নাম, দুইয়ের অধিক জায়গার নাম, দুইয়ের অধিক সময়ের মধ্যে তুলনা বোঝালে কিন্তু বসবে এমন। তাহলে দেখে নি প্র্যাকটিসে কি কি আছে। বলছি ডিস্ট্রিবিউট দ্য চকলেটস ড্যাশ দ্য স্টুডেন্টস, মানে ছাত্রছাত্রীদের মধ্যে চকলেট গুলোকে ভাগ করে দিতে বলছে। তাহলে নিশ্চয়ই এখানে দুইয়ের অধিক আছে, তাহলে সঠিক উত্তর কি হবে, এমন হবে, আমরা এমনটা করব, সঠিক উত্তর হবে এমন। খুব সিম্পল কিন্তু এগুলো, একদম বেসিক। এরপরে পরীক্ষাতে যেগুলো আসে ঠিক এই জিনিসগুলো, এই ধারণাগুলো তোমাদের যদি পরিষ্কার হয় তাহলে কিন্তু পরীক্ষায় আসা যে প্রিপোজিশন গুলো রয়েছে সেগুলো খুব সহজেই হয়ে যাবে। তোমার এমন নয় যে প্রথমে বিরাট বিরাট জটিল জটিল শিখতে হবে, এমন না। শেখাটা তোমার আগে বেসিকটা হতে হবে, একদম ধারণা থাকবে একদম ক্রিস্টাল ক্লিয়ার। ধারণা পরিষ্কার হয় তারপরে যত ব্যতিক্রমী আসুক না কেন তুমি কিন্তু অবশ্যই করতে পারে, কারণ কি ব্যতিক্রমীগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিসের মধ্যে ধরতে হবে। তুমি যদি প্রথমেই আর কি নিয়ম মুখস্থই করে যাচ্ছ, তা করলে কোনোদিনই হবে না। একদম বেসিক নিয়ম পড়তে হবে, প্র্যাকটিস সেশনে দেখতে হবে যে কোনটা আমাদের ব্যতিক্রমী লাগছে, সেগুলোকে খেয়াল রাখা। এটাই হচ্ছে যে মানে তোমার বুদ্ধির কাজ হবে। কি বলছে, দ্য প্রপার্টি ডিস্ট্রিবিউটেড, সম্পত্তি ভাগ হয়ে গেল ড্যাশ টু ব্রাদার্স, মানে কি দুই ভাইয়ের মধ্যে। তাহলে দুইয়ের মধ্যে দুটো পরিস্থিতি, দুই সময়, দুই ব্যক্তি বোঝালে কি হবে, বিটুইন হবে, লিখে দেবো BTWEEN, বিটুইন টু ব্রাদার। তারপর একটা দেখি, দ্য শপ ইজ সিচুয়েটেড ড্যাশ দ্য প্রেস অ্যান্ড স্টুডিও, দোকানটি অবস্থিত ছিল কোথায়, না প্রেস ছাপাখানা এবং স্টুডিও, মানে সেই স্টুডিও এবং তোমার ছাপাখানার মধ্যেখানে। তাহলে দুটো জায়গা, ওই যে প্রেস একটা, ছাপাখানা একটা জায়গা, স্টুডিও একটা জায়গা, এই দুটো জায়গার মধ্যে অবস্থিত বোঝাচ্ছে। তাহলে কি হয়ে যাবে, বিটুইন হবে। বোঝা গেল? প্রত্যেকটা জায়গা একদম পরিষ্কারভাবে বুঝতে হবে। আর যে ব্যতিক্রমীগুলো আছে সেগুলো কিন্তু আমাদের যে প্র্যাকটিস ক্লাস দেবো আমি, দুটো হয়ে গেল, এরপরে আর কি যদি দুটো একটা বাকি থাকে তারপরে কিন্তু আমি প্র্যাকটিস ক্লাস দেবো আর কি। পুরো সব সার্বিকভাবে আর কি। তখন কিন্তু এই যে উপরে এমন এবং বিটুইন লেখা আছে এবং তার নিচে আর কি প্র্যাকটিসের আছে, ওই দুটোই হবে প্রিপোজিশন, এমন বা বিটুইন এরকম থাকবে না। তখন কিন্তু শুধু আর কি একটা লাইন থাকবে এবং তার সঙ্গে কিন্তু অপশনগুলো থাকবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো আজকে যে প্রিপোজিশনের যতগুলি আমি করালাম, আমি আশা করব তোমাদের প্রত্যেকটা জায়গা পরিষ্কার হয়েছে। যদি, যেহেতু এটা একটা রেকর্ডেড ক্লাস, তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমি বারবার করে বলছি তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে কমেন্টের মাধ্যমে। আমরা কিন্তু পরবর্তী ক্লাসে সেই বিষয়টাকে নিয়ে ডিসকাস করে দেব। তবে ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।